সবাইকে ঈদ মোবারক। আবারও হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদের এই 5 দিন আমরা বিশেষ আড্ডার আয়োজন করেছি। খেলার সাথে জড়িত যারা, তাদেরকে নিয়েই, খেলার মাঠ ছেড়ে যারা এখন সংগঠকের ভূমিকায় বিভিন্ন জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে নিয়েই সাজানো আমাদের এই আয়োজন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আসিফ আকবর। যদি গানের অনুষ্ঠান হতো তাহলে অনেকটা আড্ডা দিয়ে আসলে গান শুনে শেষ করা যেত, কিন্তু ক্রিকেটের মানুষ হয়ে গেছেন তিনি এখন, ক্রিকেট বোর্ডের পরিচালক। তারপরেও গান হবে, আড্ডা হবে, আমাদের সঙ্গেই আপনারা থাকবেন। আসিফ আকবর, ঈদ আসলে তো আসলে সঙ্গীত শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়, শিল্পীদেরই ব্যস্ততা বেড়ে যায় সব জায়গাতেই। এবারের ঈদ আপনি ক্রিকেট নিয়ে ব্যস্ত বেশি, এটা কি ভিন্ন ঈদ নাকি আসলে এরকম ঈদই আপনি কাটান সবসময়? ঈদ মোবারক, থ্যাংক ইউ। আসলে ক্রিকেটের ব্যস্ততাটা গত 6 মাস আমাকে গান থেকে দূরে রেখেছিল। বহুদিন পরে আমি রেকর্ডিং করেছি, তাও 6 মাস হবে। এবং সেটা আমার প্রথম যে কোম্পানি সাউন্ডটেকের ইলেকট্রনিক্সের একটা প্রোডাকশন। টাইটেল হচ্ছে ভুল গানের। লিখেছেন ফয়সাল রাব্বিকিন, শুরু করেছেন রেজওয়ান শেখ, কম্পোজিশনও তার। এই গানটা রিলিজ হয়েছে ঈদে। আর এর আগে একটা গান আমি শুরুতেই করেছিলাম, এই ইরান ইউএসএ যুদ্ধ শুরু হয়ে সেদিন রিলিজ করেছি, ব্যাড রিলিজ ছিল। তো আপাতত গানের গতি স্লো আমার, কারণ আমি একটু বেছে সুর কথা দেখে গান করছি। আর ইউজুয়ালি আমাদের যেটা থাকে, কম্পিটিশন থাকে একটা বাজারে, যে গান, তো ওই জায়গা থেকে আমি সরে এসেছি আসলে। আচ্ছা, আপনি ভিউ কিংবা কতজন দেখছেন এই প্রতিযোগিতায় কম? ওই জায়গাটাতে আমি আসলে কখনোই ছিলাম না, আমরা তো ক্যাসেটের যুগের মানুষ। জি। তো পরবর্তীতে ভিউ এসছে, তখন প্রডিউসাররা যেভাবে ভেবেছিলেন সেভাবে আমাকে ইউজ করেছিলেন 2018 থেকে 2024 পর্যন্ত। তো এখন আমি মিউজিক ভিডিও করি না, মিউজিক ভিডিও হয়, আমি লিপ পার্টটা দিয়ে আমার কাজটা শেষ করি। আচ্ছা, তো এই পর্যায়ে আছি আর কি। এবারের ঈদটা ভিন্ন রকম বলছেন, আবার গানের নাম ভুল। আপনি কি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে ভুল করেছেন এখন মনে হয় কিনা কখনো? এটা গানের মধ্যে ভুল থাকে আমাদের দেশে ম্যাক্সিমাম টাইম। রোমান্টিক, সেমি রোমান্টিক কিংবা স্যাড গানই হয়। আমরা এই আধুনিক গানের শিল্পীর এই ধরনের গানই গাই, তো গানের টাইটেলই ভুল। তখন কী করা, এটা যেভাবে দেখা যায়। আমি ওই দিন নিউজ দেখলাম একটা, কোনো একটা নিউজ মিডিয়ায়, আবারও ভুল করলেন আসিফ। মজাই, ভালো লাগলো। হেডলাইনে অনেক, ক্যাপশনে অনেক মজা ছিল। আচ্ছা, কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে তো কোনো ভুল আপনার মনে হয় করেছেন? এখন পর্যন্ত আমি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আমি মনে করি যে আমি কাজ করছি ভালোই। আমার রেঞ্জ তবে অনেক বড় জায়গা এখানে, যেহেতু আমি এজ গ্রুপ নিয়ে কাজ করছি, পাশাপাশি এখন ক্রিকেট ডেভেলপমেন্টের দায়িত্ব, গেম ডেভেলপমেন্টের দায়িত্বেও আছে আমি। তো কাজের ব্যাপ্তি অনেক হাই, আমাকে ঘুরতে হয়, জানতে হয় এবং দ্রুত সলিউশনে যেতে হয়, যেটা আমাদের আমলাতান্ত্রিক জটিলতা থাকে। সাপোজ কক্সবাজার একটা সমস্যা, সেটার সাথে রংপুরের সমস্যা মিলিয়ে বা সিরাজগঞ্জের সমস্যা মিলিয়ে এটা প্ল্যান করা। আমি বলেছি না, কেস টু কেস যেতে হবে। কক্সবাজার সমস্যা আলাদা, রংপুরের সমস্যা আলাদা। এখন একটু কাজে গতি আসছে। কক্সবাজার স্টেডিয়ামটার মাঝখানে যেটা একটা জায়গা ছিল খালি, সেটাতে মাঠ করা দরকার। কারণ কক্সবাজার জেলার যে প্লেয়াররা, ওরা খেলতে পারে না, ওদের মাঠ নেই। তো ওই দুটাতে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়, তো স্বাভাবিকভাবেই ওটা ফার্স্ট ক্লাসের জন্য ইউজ করা হয়। তো লোকাল প্লেয়ারের জন্য মাঠ করা দরকার, প্র্যাকটিসের কাজ করা দরকার, ওগুলো করে ফেলছে, স্যাংশনও হয়ে গেছে। আশা করছি কক্সবাজারের মাঠের উন্নয়ন কাজটা দ্রুত শুরু এবং শেষ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি ব্যস্ততার মধ্যেই আছেন ক্রিকেট বোর্ড নিয়ে। এবং আপনি কি সবচেয়ে সরব পরিচালক কিনা, সবচেয়ে বেশি সব বিষয়ে কথা বলছেন ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে? এটা এমনটা হচ্ছে, আমি এমনটা হতে চাইনি। আমি চেয়েছিলাম আমার কাজটা করতে, কিন্তু আমি যখন দেখলাম যে আসলে আমাদের বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যতটুকু বেশি কাজ করেছি, তার চেয়ে বেশি একটা পক্ষের বিরোধিতার মুখোমুখি হয়েছে। তাদের অনেক মিথ্যা, অনেক গুজব এবং তাদের অনেক কিছু বক্তব্য নিয়ে আমাদেরকে কন্টিনিউয়াস পাজল করা হচ্ছিল। অনেক চাপ প্রয়োগ তারা করছিল এবং তাদের একটা টোটাল, আমি বলবো যে একটা কম্বাইন্ড একটা আক্রমণ ছিল আমাদের উপর। সবসময় তারা চেষ্টা করেছে বোর্ডকে অস্থিতিশীল রাখার জন্য। তো সেই সিকোয়েন্সটা ট্যাকেল করার জন্য আসলে সবাই তো আর কথা বলে না। আর ক্রিকেটের মানুষজন আসলে একটু সব্যসাচী হয়, যেহেতু খেলাটাই এরকম। তো ওনারা যখন কথা বলেন না, তো পৃথিবীর দুই প্রকারের লোক থাকে আসলে, কেউ কথা বলে, কেউ কথা শোনে, কেউ শোনে, কেউ বলে। আমি দুইটাই, আমি বলিও শুনিও, এর হচ্ছে সমস্যা। আচ্ছা, সেই কারণে আপনি বলছেন বেশি। এবং এটা কি আপনার ব্যক্তিগত উদ্যোগ থেকেই বলছেন নাকি বোর্ডের কিংবা সভাপতির নির্দেশক্রমেই বলছেন? মানে ওরকম কিছু না। বোর্ডের ব্যাপারটা অনেকগুলি, যেমন মিডিয়া আমার কাজ না, মিডিয়ার কাজ করছি, আমাদের ডিজিটাল যেগুলো হচ্ছে কাজ। আবার সাপোজ কখনো আমাদের লজিস্টিকের কাছ থেকে বা গ্রাউন্ডসের কাছ থেকে, অপারেশনস থাকে। তো আমি ঘুরে ঘুরে আমি কোথায় কোথায় কি বাংলাদেশে কি কি সমস্যা, সেগুলো সংশ্লিষ্ট ডিরেক্টর যারা আছেন তাদেরকে অবহিত করি।
এবং তারা খুব মানে সম্মানের সাথে এবং স্নেহের সাথে আমার কথাগুলি শোনেন এবং কাজগুলি হয়। এরকম এক্সাম্পল আছে, যেরকম আমরা পঞ্চগড়ে একটা উইকেট বানিয়ে দিয়েছিলাম, নভেম্বর মাসে আমার সফর ছিল। আর যে পঞ্চগড় 15 রানে অল আউট আর 18 রান অল আউট হওয়ার রেকর্ড ছিল, তারা এবার জোনাল চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ আমরা তাদেরকে সুযোগ দিতে পেরেছি অনলি 3 থেকে 4 মাস প্র্যাকটিসের। তো 3 থেকে 4 মাসের প্র্যাকটিসে যদি পঞ্চগড়ের রেজাল্ট এমন হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের সেই জায়গাটা কাজ করা হয়নি তৃণমূলে। ওই কাজগুলো আমরা করছি, লিগগুলো করার অলরেডি আমরা 22টা লিগ শেষ করেছি। ঈদের পরে আরও মিনিমাম 40টা লিগ আমরা শুরু করবো এবং শেষ করব। আর বিভিন্ন এজ লেভেলের প্রোগ্রাম তো চলছে, আপনি জানেন, নতুন যুক্ত হয়েছে মাদ্রাসা ক্রিকেট, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটা ফেস্টিভ মোডে থাকা ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন। আমার বেসিক টার্গেট হচ্ছে, যেহেতু ডেভেলপমেন্টের দায়িত্বে আছে এবং এজ গ্রুপের, এই দুইটাকে সমন্বয় করে আমাদের যারা ফিউচার জেনারেশন আছে তাদের মধ্যে ক্রিকেটের স্পিরিটটা আমি ছড়িয়ে দিতে চাই, যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকেটটা ঢাকায় থাকবে না, এটাকে আমরা ডিসেন্ট্রালাইজ করব, ছড়িয়ে দিব সারা বাংলাদেশ। সেই কাজটা আমি করছি আর কি। আমিনুল ইসলাম বুলবুল ঈদের আগে ঢাকায় ছিলেন না তিনি, মানে আপনি তার হয়ে অনেক কথা বলেছেন, তাকে ডিফেন্ড করার অনেক জায়গায় অনেক কিছু বলেছেন। মানে এটা কি আপনি বুলবুল ভাইয়ের খেলার প্রেম থেকেই বলছেন, নাকি আসলে তাকে সত্যিকারের লিডার হিসেবে পেয়ে বলছেন, নাকি আসলে এই বোর্ডকে ডিফেন্ড করার জন্য বলছেন? এটা আমার ব্যক্তিগত কৌতূহল। সেকেন্ড পয়েন্টটা ঠিক আছে। বুলবুল ভাইকে আসলে পছন্দ করি। তিনি আইসিসিতে দীর্ঘ 18 বছর চাকরি করেছেন এবং উনি ক্রিকেটের খুঁটিনাটি জানেন। পৃথিবীতে যে কজন মাস্টার আছেন ক্রিকেটের, তার মধ্যে বুলবুল ভাই একজন। তিনি তার এত বড় স্যালারি, এত সুযোগ সুবিধা ফেলে নিজ খরচে হোটেলে থেকে প্লেন ফেয়ার খরচ করে নিজে এখানে আছেন, এটা দেশের জন্য ডেফিনেটলি। আর আমাদের ক্রিকেটের জন্য যে প্ল্যানগুলি দরকার, ক্রিকেটটা এগিয়ে নেওয়ার জন্য যেই প্ল্যানগুলি তিনি করেছেন, সেটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি। কজ এই যে 23টা বডি আছে বিসিবির ডাইরেক্টরদের আন্ডারে, এখানে কিন্তু আসলে কয়েকজনের কথায় বিসিবি চলতো। ডিপার্টমেন্ট ওয়াইজ কোনো অর্গানোগ্রাম ছিল না, যে একটা ডিপার্টমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, তাদের স্টাফ আছে, তারা তাদের কাজগুলো করবে, পরে সমন্বিত হবে, এগুলো ছিল না। তো এগুলো আমরা করছি, তো এগুলো করাও প্রায় শেষ। তারপর বিভিন্ন টেকনিক্যাল সাইডে অনেক জটিলতা ছিল, কোচ নিয়োগ বা কোচেরকে বিদায় করা বা প্লেয়ারদের বেতনভুক্তি বা বিভিন্ন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের বয়স এবং তাদের খেলা পরবর্তী যে সিকিউরিটির ব্যাপার বা তরুণ প্লেয়ারদের বঞ্চনা বা ওয়ান স্টপ সার্ভিস চালু করছি আমরা, যে বিভিন্ন সময় অনেক প্লেয়ার বাদ পড়ে যায়, কনস্পিরেসির শিকার হয়। অনেক দেখা যাচ্ছে একাডেমির কোচরা তাদের প্লেয়ারকে ডিসিটিভি কিংবা ওই বেতনভুক্ত স্টাফে ফার্স্ট ক্লাসে খেলায়, কিন্তু ওই জেনুইন প্লেয়ার বাদ পড়ে যাচ্ছে। যেন আমরা কমপ্লেন সেন্টার শুরু করেছি, যেন কারো কোনো অভিযোগ থাকলে আমরা বিসিবিতে সরাসরি মেলের মাধ্যমে টের পাবো এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিব, যেন কোনো ট্যালেন্ট ঝরে পড়ে না যায় কোনো কনস্পিরেসিতে বা পার্সিয়ালিটিতে। তো সেই কাজগুলো আমরা করছি। তার মানে বুলবুল ভাইয়ের যে মতাদর্শ কিংবা যে উদ্যোগ, সেটাকে আপনি একদমই ফুললি ওন করেন। ইনফ্যাক্ট বুলবুল ভাই যে কাজগুলি করছেন বা যে প্ল্যানটা ওনার, এটা আমরা ছোটবেলায় সাফার করেছি। কীরকম? এটা আমরা যখন 14-15 বছর বয়সে খেলি, আমি যেহেতু একটা ক্যাম্প থেকে আসছি, পেস বোলিং ক্যাম্প থেকে এসছি আমি, তো আমাদের তখন খেলা 16, 17, 18, 19, 20 বছর বয়স পর্যন্ত খেলার যে প্রতিবন্ধকতাগুলো ছিল আমাদের ফ্যাসিলিটিসের, সেগুলো নিয়ে আমরা অনেক সাফার করেছি। তো যেহেতু আমি একটা দায়িত্বে আসছিলাম, অনেক বড় দায়িত্ব, আর ক্রিকেট খেলাটা মোটামুটি বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে আছে, তো আমাদের তরুণ প্রজন্ম এবং নতুন প্রজন্ম বা আপকামিং প্রজন্ম যারা আছে, তাদের খেলাটাকে নিষ্কণ্টক করার জন্য বেসিক্যালি আমি কাজগুলি করছি এখন। আচ্ছা, তা কুমিল্লার কথা বললেন, আপনার এলাকা, সেখান থেকে আপনি উঠে এসেছেন। কুমিল্লায় ছোটবেলার ক্রিকেট খেলার স্মৃতিগুলো একটু জানতে চাই, কিংবা ঈদের সময়ের ঘটনাগুলো একটু জানতে চাই। আপনার কেমন ছিল সেই সময়ের ঈদগুলো, কিংবা সেই সময় আপনার কেমন কাটতো? কুমিল্লা তো সবসময় মজা। আমাদের ফ্যামিলি থাকে, বন্ধুবান্ধব থাকে, স্কুলের সার্কেল, কলেজের সার্কেল, পাড়া প্রতিবেশী, একটা ঈদ একটা ভাব থাকে। আর আমি আসলে কুমিল্লা মানুষজন কখনোই আমাকে গায়ক আছে হিসেবে দেখে না, তারা তাদের এই লোকাল হিরো হিসেবে মনে করে বা হোম গ্রাউন্ডের প্লেয়ার মনে করে, নিজের ছেলে মনে করে। কুমিল্লার লোকজনের সাথে আমার ছবি তোলা নিয়ে অস্থিরতার কিছু নেই, বা তাদের সাথে দেখা হয়, আমি রাস্তায় বসে আড্ডা মারি, আসে হাই হ্যালো করে চলে যায়। তো কুমিল্লার মজাটা আলাদা। ঈদের সময় যেটা হতো, ছোটবেলার ঈদ তো সবসময় জম্পেশ, সবার মেমোরি আছে, কিন্তু আমাদের ওই যে পাড়ার মুরব্বীদের সাথে দেখা করা বছরে একবার, বা আমাদের পুরনো সংগঠক যারা আছেন বা খেলার মাঠে যাওয়া, কী অবস্থা দেখা, এবং পুরনো বন্ধুদের সাথে আড্ডা মারা, এটা মোহনীয় ব্যাপার আর কি। ঈদ মানে ঈদের মতোই হতো, সুযোগ পেলেও করি। তো যেহেতু এখন একটু ফ্যামিলি বড়, আমাদের বন্ধুবান্ধবের বাইরেও আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি সবাই ঢাকায় থাকে, তো আমরা হয়তো ঢাকায় ঈদ করি, কখনো ম্যানেজ করে পরের দিন কুমিল্লা চলে যাই, অথবা কিস্তি করি। রোজার ঈদটা হয়তো আমরা করলাম ঢাকায়, কোরবানির ঈদটা করলাম কুমিল্লায়, এরকম আর কি।
আচ্ছা, মানে ভাগাভাগি করে নেওয়া। হ্যাঁ। এবং অনেকেই জানে না, মানে আমারও ব্যক্তিগত কৌতূহল যে আপনাকে দেখলে আমি 20 বছর আগে যেভাবে দেখেছি এখনও তাই, বয়সটা কিভাবে আসলে লুকিয়ে রাখেন, এবং অনেকেই জানে না যে আপনার দুই ছেলে দুজনেরই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। মানে আপনি যে শ্বশুর দুইজনের, মানে এটা বোঝা যায় না, কারণটা কি? আসলে আমি একটু সরল মানুষ, আমি খুব জটিলতা যাই না। আমার মনটা পরিষ্কার, মেজাজটা গরম থাকে একটু। একটু সরল মানুষদের যেটা হয়, কোথাও কোনো বাধা আসলে, ইলিগেল বাধা আর কি, বাধা আসলে সমস্যা নেই, এটা আমরা ওভারকাম করি। কিন্তু কোনো অন্যায় হওয়া শুরু হওয়া বা কোনো রকম আছে না তঞ্চকতার ইস্যু যেগুলো আর কি, এগুলো আসলে বিরক্ত লাগে, তখন আমি রেগে যাই। আমার রাগটাই আমার জন্য একটা বড় বড় এনিমি এবং শক্তি দুইটাই। আচ্ছা। তো এটা আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। রাগ করলে অনেক সময় ভুল হয়, সেই ভুলগুলো যদি আমি ধরা পড়ে, আমার কাছে ধরা পড়ে, আমি সাথে সাথে সরি বলে ফেলি, কারণ আমি কোনো ভুলকে কন্টিনিউ করতে চাই না। তো যে ভুলটা কন্টিনিউ করলে পরবর্তীতে পাপে রূপান্তরিত হয়, সেই কাজটা আমি করি না। তো যে কারণে আমার সম্বন্ধে বিভিন্ন রকম ধারণা থাকতে পারে, থাকা উচিত, কারণ সমালোচনার ঊর্ধ্বে কেউ না। সমালোচনা হচ্ছে, যার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, সমালোচকটা কে, ওটা নিয়ে আমার একটা প্রশ্ন থাকে, আর কিছু না। আচ্ছা, আর এই বয়স লুকানোর ব্যাপারটা? বয়স আসলে এমনই, আমি হালকা খাবার দাবার, শাকসবজি খাই, খাবার রেকর্ডিং বা শোনা থাকলে রিচ ফুড খুব একটা খাই না। নর্মাল খাবার দাবার মধ্যে থাকি, পানি প্রচুর খাই, ঘুমাই। সবচেয়ে বড় হচ্ছে ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি। 8 থেকে 10 ঘন্টা ঘুমানো, ব্রেন ঠান্ডা রাখা খুব জরুরি। আর গলার কণ্ঠস্বর, আপনার এই কণ্ঠস্বরের যে মানে ভরাট গলা, সেইটা আসলে কোনোভাবে কি নিয়ন্ত্রণ করেন নাকি এটা ন্যাচারালি? এটা ন্যাচারাল, এটা মিউজিকে কাজে লেগে গেছে কাকতালীয়ভাবে, আমি লাকি। আর আমার বাচনভঙ্গি বা আমার শব্দ চয়ন বা প্রয়োগের স্টাইলটা ডিফারেন্ট হয়। এখন যদি আপনি অমিতাভ বচ্চনের সাথে কথা বলেন, আপনি কি টোন আশা করতে পারেন? তো আমার টোনটা হয়তো একটু ভারী বা লাউড, এটা হয়তো অনেকে সালাম দিলেও মনে করে যে এইভাবে সালাম দিল কেন, মানে কথা বলার স্টাইলটাই এমন আমার। তো এটা যদি মাঝে মধ্যে কারোর কাছে বিরক্তির কারণ হয়, সেজন্য আমি দুঃখিত, বাট আমি আসলে কথা না এভাবে না না, বলি। আপনি একদমই খারাপ লাগে না, আমার জন্য তো নাই, মানে আমরা মনে করি যে এই ভরাট গলা এটা আরও ভালো, গানের জন্য আরও শুনতে সুন্দর লাগে আমাদের জন্য। আপনি বলছিলেন যে আপনার শক্তি হলো রাগ, আবার প্রতিপক্ষ হলো রাগ। রাগ কি এখন হয় কি না, যে ক্রিকেট বোর্ডে এসে যে চক্রের মধ্যে আপনি ঢুকে গেছেন, প্রতিনিয়ত আপনাকে ফেস করতে হচ্ছে, এমনকি এখন একটা তদন্ত কমিটিও হয়েছে দেখলাম যে সরকারের পক্ষ থেকে, মানে এটা কি আপনার রাগ নাকি এটাকে আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন? না, এগুলো তো হবেই, ইনস্টিটিউশনাল কাজ। আমি খুশি হয়েছি, তো একটা প্রক্রিয়া তারা গিয়েছে, যারা বোর্ডটা চায় না, তারা আগে রাস্তাঘাটে কথা বলতো, এদিক সেদিক কথা বলতো, কয়েকটা অনলাইন পোর্টালকে তারা সাথে রাখতো এবং সেখানে তাদের প্রচার প্রচারণা সীমিত রাখতো, যেটা ন্যাশনাল মিডিয়াতে দেখা যায় না। এবং ওরা 1 মিনিট পর পর নিউজ করতো, 2 মিনিট পর পর প্রেস কনফারেন্স করতো, 3 মিনিট পর পর প্রতিবাদ করতো, 4 মিনিট পর পর তারা ভেঙে ফেলবে, কালকে বোর্ড, পরশু আপনি দেখবেন ঈদের সময় গায়েব হয়ে গেছে, অনেক রকম কথা শুনি আমরা। তো এগুলো তো আসলে মিডিয়াতে বলার কথা না, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক কিছু ব্যাপার থেকে। আপনি এই যে ক্রীড়া পরিষদে গেল কমপ্লেন নিয়ে, সেখানে যদিও কমপ্লেনের স্টাইলটা আমার পছন্দ হয় নাই, ভাষাগতভাবেই তারা প্রথমে ডিফল্টার, তবে প্রক্রিয়াটা ভালো। আর এইটার তদন্ত কমিটি কী হবে না হবে সেটার সাথে আইনের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট একটা আইনের বিরুদ্ধে আরেকটা আইন কাজ করতে পারে না, একটা আইন অলরেডি স্টেতে আছে, সেটা জুডিশিয়ারিতে যেতে হবে। তো সেটা আসলে এভাবে হয় না, এটা ভাবিত না। রাগ আসলে ওই প্রফেশনাল কাজের সময় রাগটা আসে না, রাগ আসে একের ক খ ঘটলে তখন সমস্যা হয়, তখন ব্যত্যয় ঘটে, যে এই জিনিসটা ওরা এই সময় কাজটা ঠিক করেনি, আমাদের কেউ প্রোটেস্ট করছে না। যেমন কয়দিন আগে বললো যে আমরা নাকি বিসিবির এফডিআর ভেঙে গেছি। জি। তো এটা আমরা তদন্ত করলাম, এটা পুরো ফালতু একটা তথ্য। অর্থাৎ এটার সাথে এই যে বক্তব্যগুলি দেয় মানুষকে, তারা ভুল তথ্য দেয়, ভুল পথে নিয়ে যায়, মানুষের কাছ থেকে আমাদের কিছু গালি খাওয়ায়, এটা তো ঠিক না। তো তখন চিন্তা করলাম, তো গালি যখন আমি খাচ্ছি, তুমিও খাও একটু, তো আমিও একটু কথা বলি, কাউন্টার দিতে হবে, কারণ এটা আবার মিথ্যাটা সত্যি হয়ে যায়। যদি ক্রমাগত মিথ্যা কেউ বলতে থাকে, সেটা যদি আমি সত্যের উপর নিয়ে নেয় অনেক সময়। এক্স্যাক্টলি, বাংলাদেশে তো মাস্ট। আর বাংলাদেশের মানুষ খুব ফান পছন্দ করে, কেউ কোনো কাজ করে না, ফান করার ব্যাপারে এক্সপার্ট। মানে কমেন্ট বক্সে গেলে এমন, এটা কিন্তু কোনো কাজের না, শুধু তাদের জন্ম হয়েছে কমেন্ট করার জন্য, এবং তাদের সার্থকতা নোবেল প্রাইজ ওখানেই নিহিত। তো সেক্ষেত্রে আমায় কথা বলতে হয়। পরিবারের সাথে আসলে সময়টা কেমন কাটছে আপনার? ক্রিকেট বোর্ড, গান, অন্যান্য সাংগঠনিক ব্যস্ততা সব বাইরে, পরিবারের সাথে সময় কিভাবে কাটে আপনার? পরিবারের সময় হচ্ছে, আমার ছেলে তো ব্যাংকে চাকরি করে, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, আমার বৌমাও চাকরি করে টরন্টোতে, ওদের পড়াশোনা শেষ। ছোট ছেলে পড়াশোনা শেষ করে একটা এয়ারলাইন্সে বিজনেস করছে, প্রায় 6 মাস হয়ে গেল। ও বিয়ে করেছে, ওর ওয়াইফ স্যানিটালে চাকরি করে। আর আমার ছোটো মেয়ে 4 বছর, ও স্কুলে যায়, প্রি স্কুলিং। আর আমি, আমার বউ, আমরা ভালো আছি। আর ওইদিকে খেলাধুলা নিয়ে ব্যস্ত এই কারণে যে আমরা আসলে বিসিবির দায়িত্ব নিয়ে কিছুই পাইনি। একটা দায়িত্ব নেওয়ার পর সময় লাগে, এবং দায়িত্ব নেওয়ার পর আমরা দেখলাম যে বিসিবিটা আসলে বেসিক্যালি একটা ফাঁকা একটা জায়গা, যেখানে একটা আমাদের গোডাউন আছে সারা বাংলাদেশে। বাইরে তো অনেক চাকচিক্য দেখা যায়, কিন্তু ভেতরে সিলেট স্টেডিয়াম, চিটাগং স্টেডিয়াম,
ঢাকা স্টেডিয়াম, ফ্লাড লাইট, বাংলাদেশ ন্যাশনাল টিম, এর বাইরে বাংলাদেশ ক্রিকেটকে কেউ ভাবে না। কিন্তু সারা বাংলাদেশের ক্রিকেট ফেস্টিভ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গত 3 মাস কন্টিনিউয়াস মাঠে ক্রিকেট আছে, বয়সভিত্তিক ক্রিকেট বয়সভিত্তিক ক্রিকেট আবার শুরু হচ্ছে, প্রাইম ব্যাংক স্কুল শুরু হচ্ছে। তো আমরা আসলে কাজ নিয়ে ব্যস্ত। তো এখানে হচ্ছে কি যে কোনো বিষয়ে, বুলবুল ভাই নাই, তো আমাকে অনেক কিছু এখন যেহেতু আবার গেম ডেভেলপমেন্টের দায়িত্ব আছে, অটোমেটিক্যালি আমাকে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হয়। আমি এই ব্যস্ততা এনজয় করছি আসলে। যে যে অতৃপ্তিটা আমার ছোটবেলায় ছিল, আমরা খেলতে পারি নাই, আমাদের জেনারেশন কেন খেলতে পারবে না, সেটা যতটুকু পারি, যতটুকু সময় আছে আমি চেষ্টা করি যে তাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য, যেটা আমরা বঞ্চিত ছিলাম। আর আছে গান, গান নিয়ে খুব একটা ব্যস্ততা নাই, কারণ রোজার সময় তো কনসার্ট হয় না, আর রোজার কনসার্ট আমি খুব বেশি করি না। তো আমাদের কিছু কনসার্ট ছিল যে ঈদের পরপর, যেগুলি ইরানের বোমার আঘাতে উড়ে গেল। তো আশা করছি এপ্রিল মাস থেকে আবার, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে আমরা কন্টিনিউ করব। তো সব কিছু মিলিয়ে মিউজিকে ব্যস্ত থাকবো, মিউজিকে বিজি থাকবো আমি খুব। আজ ক্রিকেটটা আমরা গুছিয়ে নিয়ে এসেছি মোটামুটি। এখন আর যেটা সরজমিনে করতে হতো, ওটা একটা সিস্টেমে ফেলে দিয়েছি আমরা। আমাদের এগুলা যারা আপনারা অচিরে আপনারা দেখতে পাবেন, বিসিবির পরিবর্তনগুলি শুরু হয়েছে, আরও দেখবেন। তো সেগুলি আমরা চেষ্টা করছি, অনেক রকম সিরিজ, আমাদের দেশের সফরগুলোতে যাওয়া আসা, নতুন নতুন ইভেন্ট করা বা অংশগ্রহণ করা। তো এগুলো নিয়ে বিজি আছি। আর আমাকে হয়েছে কি, যেহেতু আমি গানের থেকে আসছি, বাকি 24 জন ডিরেক্টর আমাকে একটু পছন্দ করেন, এবং আমার এই যে আউটস্পোকেন যে ক্যারেক্টারটা, এটা তারা মাঝে মধ্যে একটু আমি বুঝি যে তারা আসলে এত কথা বলে ছেলেটা, এত অ্যাগ্রেসিভ, এরকম তারা যে ভাবে না, এটা আমি শিওর তারা ভাবে। তো সেটা আমি তাদেরকে আবার অ্যাপোলজি চাই, ভাই আমি তো আসলে এই মাঠের লোক, পাবলিক, আমি বোর্ডে ঢুকছি, আমার স্ট্যাটাসটা ওরকম না। কিন্তু যে সমস্যাগুলো, এটার জন্য আসলে আপনার একটা সেনাপতি টাইপের লোক লাগবে, একটু হুইপিং করতে হবে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কথা বলতে হবে, যেটা একটু আগে বললাম, একটা মিথ্যা কন্টিনিউয়াস বলে সেটা সত্যি হয়ে যায়, এবং ওই গোয়েবলসের যে সিস্টেমটা সেটাই তারা নিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই সব ব্যস্ততার মধ্যে আইনগত কিছু ইস্যু আছে। তো এই ইস্যুগুলো আসলে ইস্যুগুলো কোর্টেই থাকা উচিত। এগুলো মিডিয়াতে দিয়ে জিনিসটা নিজেদেরকে হালকা করা হয় না। কারণ নিজেদের হালকা করলে কী হয়, আপনি আমাকে বলবেন, আবার আমাদেরকে বলবেন, আমি আপনাদেরকে বলবো, ওই কমেন্ট বক্স বা মানুষজন মজা করে বা গালিগালাজ করে বা তাদের মন্তব্য করে বা প্রসব করে। তো এটার সাথে তো আসলে ব্যক্তি এখানে যে ওই প্রান্তে যারা, তারাও অনেক গুণী, তাদেরও কন্ট্রিবিউশন আছে। আর আমরা এখানে কাজ করতে আসছি, আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, মানে অনেক ডিস্টারবেন্স। এটা ধরতে আমার সময় লেগে গেছে একটু, তারা আসলে কোন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে অ্যাটাক করতেছে কেন। তো বলতে আমাকে, আমাদের বুলবুল ভাই একটু হাম্বল মানুষ, শান্ত মানুষ, ওরা চাচ্ছিল এমনভাবে প্রেশার ক্রিয়েট করেছে বুলবুল ভাই নিচ থেকে চলে যায়, এটা আমি বুঝতে পারছি। এই জন্য আমি বুলবুল ভাইকে প্রোটেকশন দিয়ে রাখছি, প্রোটেক্ট করি সবসময়। আর বুলবুল ভাইয়ের স্বল্পভাষী মানুষ, উনি ক্রিকেটের মানুষ, উনি ক্রিকেটের সায়েন্টিস্ট রীতিমতো। তো ওনাকে এসব এই মহল্লার টপরি লোকজনের সাথে গন্ডগোল লাগাই দিয়ে লাভ নেই। এর এক ধরনের মহল্লার এই নাস্তান টাস্তান এই টাইপের কথাবার্তা বলে। তো এগুলো তো হয় না। তারা মিডিয়াকেও ইনভলভ করতে চেষ্টা করেছিল, বাট যখন মেইন স্ট্রিম মিডিয়া বুঝে গেছে, তখন তারা আসলে জেনুইন জায়গায় চলে গেছে। কারণ আপনি একটা জায়গা থেকে, আমি আসিফ জিদের কথা বলি আজকে 24-কে, নিশ্চয়ই গুরুত্ব যে আসিফ বলছে, তো সেই ভুলটাই ছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি একটু আগে বলছিলেন যে যতটুকু সময় আছে আপনি এই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চান এবং এনজয় করছেন, মানে আপনার কি বিদায়ের ভয়টাও আছে যে এই বোর্ডকে নিয়ে যা চলছে, এই বোর্ড ভেঙে যেতে পারে, চলে যেতে হতে পারে কোনো এক সময়? না না, ওরকম কিছু না। আমি যেটা বলছিলাম, সাপোজ এটা তো আসলে এগুলো আল্লাহর রহমত হয় যে আপনি কোনো দায়িত্বপ্রাপ্ত হলেন বা আপনার হায়াত থাকলো। আমি যেন বলেছি যে আমাদের হায়াতের গ্যারান্টি নেই, বোর্ডের গ্যারান্টি দিয়ে আমি কী করবো। তো সেটাই বললাম যে আসলে যতক্ষণে আমি যেটাই করি, আমি যে 26 বছর গান গেছি, আমি তো বুঝতে পারিনি 26 বছর আমি সাস্টেন করবো, 26 বছর ধরে আমি গান গেতে পারবো, বা 26 বছর পরেও আমাকে মানুষ অনেক টাকা দিয়ে বিদেশ নিয়ে যাবে, হ্যাঁ, সম্মান দিবে। এটা তো আসলে প্রাপ্তি। তো ওইটা ওইভাবে ওই অ্যাঙ্গেল থেকে বলেছি আমি। আচ্ছা, মানে যখনই যতটুকু সময় আছে, যেখানে যা করতে চান সেই দায়িত্বটুকু আপনি সঠিকভাবে করতে চান। এবং আপনি নিজের কাছে কি 100% সৎ এবং মনে হয় কিনা যে আপনি পারফেক্ট? কখনো মনে হয় না যে আপনার বোর্ড কিংবা বুলবুল ভাইয়ের বোর্ড এই ভুল করছে কোনো কিছুতে? সেইটা কি কখনো মনে আসে? পারফেক্ট তো কেউ কখনো না, নবীজি ছাড়া কাউকে পারফেক্ট বলাও ঠিক হবে না, এটা না, অবশ্যই না, সেই পার্সপেক্টিভে তো এখানে যে ব্যাপারগুলি ঘটে, আমাদের ডিরেক্টরদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো যখন কেউ ভুল করে, হয়তো আমি তাকে সরাসরি বলি, আর নয়তো আমি রিপোর্ট করি আমাদের অফিসে, যে কীরকম আমার সিইওকে ইনফর্ম করি যে আমাদের এখানে তো ভুল হচ্ছে, বা এখানে হয়তো এই ডিরেক্টর এই স্টেপটা নিয়ে উচিত ছিল না, ভুল করছে, বুলবুল ভাইকে আমি ইনফর্ম করি। এরকম কিছু জটিলতা সৃষ্টি হয়, যেটাও বুলবুল ভাই হস্তক্ষেপ করেন। তো প্রেসিডেন্টের যদি পাওয়ার আছে এবং তিনি দুই পক্ষের কথা শুনে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, তো এই সিদ্ধান্তগুলো নিতে কিন্তু একটা সময়, অনেক সময় লাগতো। 6 মাস, 8 মাস, 10 মাস দেখা যাচ্ছে কক্সবাজার খেলাই হচ্ছে না বা পঞ্চগড়ে খেলাই হচ্ছে না। কিন্তু আমি যদি ভাই, খারাপ হোক আর ভালো, সিদ্ধান্ত এখনও নিতে হবে। আমি নো টুমোরো, অলওয়েজ টুডে, আজকেই শেষ করতে হবে, আজকে শেষ করেন। কারণ আমরা এখানে কোনো সচিবালয় না, এটা কোনো জটিলতার কিছু নেই। আমরা কোনো
মামলার সাবমিশন করতে এখানে আসি নাই, কোনো রকম সাক্ষী প্রমাণের সুযোগ নেই। আমরা আমাদের কাজটা করব, সেই কাজটা করার জন্য যে পরিবেশটা দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে একাত্মতা, এক থাকা, ডাইরেক্টরদের সাথে আদান প্রদানগুলি স্বচ্ছ হওয়া। তো সেগুলো আমরা করি, আমি ইন্টেনশনালি করি এগুলি, আচ্ছা, মানে আপনি অনেক কিছুতে ইনভলভ হয়ে যান। ইচ্ছা করেই করি আমি। আচ্ছা, ইচ্ছা করেই করেন, মানে ইচ্ছা করে। আপনি বুলবুল ভাইয়ের সাথে কথা হয় কিনা, মানে বুলবুল ভাইয়ের মনোভাবটা আসলে কেমন? আপনার সাথে কথা বলে তিনি কি বলেন? আমি বুলবুল ভাইকে বলেছি, বুলবুল ভাই আপনি আমাকে বলবেন যে আপনি কি চান বা কোনটা ধরে বিরক্ত, কিন্তু আপনি ভাববেন সবসময় ক্রিকেট নিয়ে, ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে ভাববেন। উনি কিন্তু সবসময় যোগাযোগ রাখছেন। আচ্ছা, একটা কথা বলি, জি। মনে করেন তারেক রহমান সাহেব, উনি 17 বছর দলটা চালিয়েছেন লন্ডন থেকে, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে, ভার্চুয়ালি। তো সেই দলটা কিন্তু ভাঙে নেই, এবং সেই দলটা পাওয়ার আছে। তারেক রহমান সাহেব কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের। আর এটা হচ্ছে বিসিবি। বুলবুল ভাই টেকনিক্যালি আরও সাউন্ড। তাহলে এটা তো প্রস্তর যুগের এলাকা না, এটা নেটের যুগ। তো একটা লোককে সকাল 9টায় অফিস করতে হবে, 5টায় যাবে, এটা দেখলে আপনি খুশি হবেন। আপনাকে খুশি করার জন্য কিন্তু এটা কাজটা না, এটা হচ্ছে কাজটা হচ্ছে কিনা ক্রিকেটে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো বুলবুল ভাই ব্যাপারটা ওরকমই, মানে তিনি উনি আসবেন, বুলবুল ভাই আসবেন। যখন যেই সংখ্যা আমি বলেছি, অনেক জার্নালিস্ট ভুলভাল নিউজ করে, আমি বলেছি ভাই আমাকে বলেন, আমি ফোন করে বলছি আমাকে বলেন আপনি কি জানতে চান। বুলবুল ভাই কবে আসবে? আমি বলছি বুলবুল ভাই আসলে আপনার লাভ কি, নাকি আপনার জন্য আসতে হবে সেটা আমাকে বলেন। ছোট কিছু সাংবাদিক আছে না, বিভিন্ন থাকে কন্ট্রিবিউটর, উচ্ছ্বাস বেশি দিতে। আমি তোমার বা আপনাদের কি প্রবলেম, বুলবুল ভাই কেন লাগে বলেন, আমি আছি। তো প্রয়োজনে তাদের যে রিকোয়ারমেন্ট থাকে, তাদের জব যেগুলো তারা চায়, আমি বুলবুল ভাই থেকে নিয়ে তাদেরকে দিয়ে দিই। বুলবুল ভাই এখন এসিসি, আইসিসিতে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ক্রিকেটের ফিউচার, বাংলাদেশ ক্রিকেটের যে ফাউন্ডেশনটা আছে, যে দুর্বল ভিত্তি, আমাদের চাকচিক্য অনেক হাই কিন্তু ভিত্তি অনেক দুর্বল। আমরা কোনো কিছু করতে গেলে ভাবি, দেখি যে এটা নেই। এই যে আমাদের বিপিএল, মহিলা বিপিএলটা পিছিয়ে গেল কেন? আমাদের কোনো ইনস্ট্রুমেন্টস, গেটস নেই। মেয়েদের জন্য স্পেশাল সাইজের বল আছে, তাদের প্যাড, তাদের গ্লাভস ডিফারেন্ট। তো এই যন্ত্রপাতি বাংলাদেশে নেই। অর্থাৎ এই বিপিএলটা যে আমি করবো, তারপরে এই যুদ্ধের কারণে এই যে বিদেশ থেকে প্লেয়াররা আসতে পারবে না, অনেক জটিলতা, ইকুইপমেন্টস নেই। তো সব কিছু মিলে বিপিএলটা পেছানো এলো। তো এই যে পেছানো এলো, এটা তো আমাদের জন্য আগে থেকে আমরা ইনফর্ম থাকতাম, কিন্তু আমরা জানি যে সব কিছু আছে। এখন থেকে মেয়েদের কোনো কিছু নেই। আমি পঞ্চগড়ে গিয়ে, না দিনাজপুরে গেলাম, লালমনিরহাটে গিয়ে একটা মেয়ে বলছে ভাই আমরা তো হকি বল দিয়ে প্র্যাকটিস করি। আমি তো আকাশ থেকে বললাম হকি বল দিয়ে ক্রিকেট প্র্যাকটিস, তো সিমেরই তো জটিলতা, তাই না? সে তো বোলিং করবে, তাদের সিমটা একটা ইম্পর্টেন্ট, বা মাঝখানে বলের যে মাঝখানে যে কাটাটা আছে, ভাগটা। তো এগুলো হচ্ছে বাংলাদেশ, এখন এগুলো সেটেল করতে হবে। একদমই শেষের দিকে এসেছি। মানে আমার একটা ব্যক্তিগত কথা, সাকিব, মাশরাফি, তামিম সবার সাথেই তো আপনার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক। মানে কোনো কারণে একজন এক পথে গিয়েছে, আরেকজন আরেক পথে গিয়েছে, মানে তাদেরকে এই ক্রিকেটের সাথে সম্পৃক্ত করার কোনো চেষ্টা, চিন্তা আপনার আছে কিনা? সাকিবের কথা আমরা শুনেছি যে আপনিই উদ্যোগ নিয়েছেন তাকে ফিরিয়ে আনার, মানে দেরিতে নিলেন কেন, এটাও আমার একটা প্রশ্ন। না, আমি প্রথম বুঝলাম যে সাকিবকে নিয়ে আসলে কার কি মানসিকতা, কে কীভাবে করতে চায়, এবং সাকিব আসার পথে কী কী হ্যান্ডিয়ারেন্সগুলি কাজ করে, এই প্রতিবন্ধকতাগুলো সরানোর জন্য আসলে কি করতে হবে, আমি টোটাল ব্যাপারটা থিসিস করেছি। তো আমাদের বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনিও এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। সাকিব, মাশরাফি যারা আমাদের বাংলাদেশে ক্রিকেটার, এক্স ক্রিকেটার আছেন বা রানিং ক্রিকেটার আছেন, তাদের যেহেতু উনি প্লেয়ার নিয়ে ভাববেনই, স্বাভাবিক। কিন্তু ওনার ব্যাপারটা এত ইতিবাচক ছিল যে সাকিব খেলবে বাংলাদেশে, তো এটা ছিল আমাদের শক্তি। তারপর আমি যোগাযোগগুলি শুরু করি, এবং আমাদের বাইরে বিসিবির যিনি এখন লিগ্যাল হেড আছেন, নতুনভাবে জয়েন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, তার সাথে কথা বললাম। সাকিবের ঘটনাগুলি দেখলাম, সে কবে ডিপার্চার, কবে আসলো। তো সাকিবের ব্যাপারটা এরকম, এটা একটা ইমোশনাল ব্যাপার। সাকিব যখন ছোট ছিল, খেলা শুরু করে তখন থেকে সম্পর্ক, মাশরাফি যখন ছোট ছিল তখন থেকে সম্পর্ক। তো সেই সম্পর্কটা আসলে একটা যেতে যেতে একটা জাস্টিসের পর্যায়ে চলে গেল। যে যদি সাকিব যদি অন্যায় করে সেটা একটা, সাকিবের সাথে অন্যায় হলে এটা আরেকটা, এই দুইটারই শেষ করতে হবে। তো সাকিব আল হাসান এমন একটা অধ্যায় বাংলাদেশের, যাকে সম্মান না দিতে পারলে আসলে আমরা কখনোই সম্মানিত হব না, এটি। আচ্ছা, ধন্যবাদ। আমরা একদমই শেষের দিকে, ক্রিকেট নিয়ে গান লেখা বন্ধ করে দিয়েছেন নাকি ইচ্ছা করেই? না, আসলে ওই গান একবারই হয়। আমি যদি ডেলি প্রিয় করি কিছুই হবে না, ডেলি সাবাস বাংলাদেশ করে হবে না। মানে ফার্স্ট লাভ বেস্ট লাভ একটা কথা আছে না, যে সাবাস বাংলাদেশ গানটা করার পরে গান এমন যে হয়নি আমি গান গাইনি, 2-3টা ক্রিকেটের গান গেয়েছি আমি, কিন্তু আসলে ওই সাবাস বাংলাদেশকে এক্সিট করার মতো, ও প্রিয়কে এক্সিট করার মতো গান হবে না। এজন্য আমি আসলে চেষ্টা করিনি এগুলি।
তবে অ্যারেঞ্জ করা যায় মিউজিকের, এটা করতে পারি। আচ্ছা, চেষ্টা নিশ্চয়ই করবেন, মানে ভবিষ্যতে নিশ্চয়ই চিন্তা আছে। আমরা শেষ করতে চাই দর্শকদের কাছে কিন্তু দুটো লাইন গান শুনতে চাই, সেটা হতে পারে আপনার নতুন গান কিংবা হতে পারে আপনার ক্রিকেটের গান, আপনার পছন্দ কিংবা অপ্রিয়া, না, যেটা। যেহেতু ঈদের প্রোগ্রাম, আমি একটা পপুলার গান গাইবো। ওকে, আমরা দর্শকদের কাছে বিদায় নিচ্ছি, তারপরে আপনার গানটা আমরা শুনবো। দর্শক, আসিফ আকবরের গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, কিন্তু আসিফ আকবর কিন্তু একজনই, বাংলাদেশে গায়ক হিসেবে একজন, যেমন ক্রিকেট বোর্ডেও তিনি তার সফলতার পরিচয় দিবেন, এই প্রত্যাশাটা আমরা রাখি তার কাছে, এবং আমরা চাই যে তিনি সততার সাথে বাংলাদেশের ক্রিকেটকে শত প্রতিবন্ধকতার মাঝেও এগিয়ে নিয়ে যাবেন। আসিফ আকবরের গান শুনতে শুনতে আজকের মতো এখানেই শেষ করব। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। থ্যাংক ইউ। এই গানটা প্রথম অ্যালবাম থেকে নেয়া, মিথুন বাবুর কথা সুর সঙ্গীতে অপিরে তুমি কথা অ্যালবাম থেকে নেয়া। এই গানটাই আসলে মানুষ বেশি পছন্দ করে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে। এই রাত সেই রাত, কেটে গেছে কত রাত, কষ্টের হাওয়া বুকে নিয়ে, আর পড়ে আছে কত না স্মৃতি বন্দি মনের কারাগারে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। থ্যাংক ইউ।